নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি বিভাজনের মোদি জমানায় ভারতে মুসলিম বিদ্বেষ নিয়ে বিশেষ একটা প্রতিবেদন। মোদির ভারত, সবার ভারত কবে হবে, সকলের ভারত কবে হবে? তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা না সরিয়ে একদম শেষ অবধি দেখতে অনুরোধ করছি সকলকে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর অনুরোধ করছি, ভিডিওটা দেখা শেষ হলে ইউটিউব ভিডিওর ডেসক্রিপশান বক্সে এবং ফেসবুক ভিডিওর কমেন্ট বক্সে দেয়া লিঙ্কে ক্লিক করে আমাদের নতুন জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে ইচ্ছে করলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এটা নিউজ নির্ভীকের বিকল্প ইউটিউব চ্যানেল। আজকের শিরোনাম, মোদির ভারত, সবার ভারত কবে হবে? দ্বিতীয় টার্মে নরেন্দ্র মোদী সরকারের দুর্নাম হয়েছিল সবচেয়ে বেশি, এটা জানেন আপনারা। সুশাসনের নামে চমকের রাজনীতিতে ভরসা রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিণামে দেশবাসীর দুর্ভোগ বেড়েছিল, 12টা বেজেছিল উন্নয়ন এবং অর্থনীতির। এমনকি বিদেশ নীতিও বিবিধ ব্যর্থতার পরিচয় দিয়েছিল। অষ্টাদশ লোকসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসে তত প্রমাদ গুনতে থাকে গেরুয়া শিবির, বিশেষ করে নরেন্দ্র মোদী। কেননা জওহরলাল নেহরুর প্রধানমন্ত্রিত্বের ইতিহাস স্পর্শ করার জন্য মরিয়া ছিলেন তিনি। কিন্তু অত্যন্ত অপ্রিয় এক সরকারকে সামনে রেখে পদ্ম পার্টিকে জেতাবেন কোন জাদুতে? ভাসিয়ে দেওয়া হয়েছিল মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, অর্থাৎ মোদি ম্যাজিকেই জিতে ফিরবে বিজেপি। স্লোগান তোলা হয়েছিল মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। ভোটের প্রচার শুরু হতেই খোলসা হলো ব্যাপারটা। বহুদলীয় গণতন্ত্রের ফায়দা গেরুয়া শিবির নেবে চূড়ান্ত মেরুকরণ ঘটবে। হিন্দু ভোট এককাট্টা করার কৌশলে দিকে দিকে চলল ঘৃণার ভাষণ। পাখির চোখ করা হলো মুসলিম জনতা, কারণ সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে তারাই সংখ্যাগুরু। দেশের শতাধিক কেন্দ্রে তারা নির্ণায়ক শক্তি। তার মধ্যে কাশ্মীর, বাংলা, অসম, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র প্রভৃতি উল্লেখযোগ্য। শুধু নির্বাচনী প্রচার মঞ্চ নয়, একাধিক ধর্মসভা থেকেও লাগাতার ঘৃণার ভাষণ চলে। 24 এপ্রিলে রাজস্থানে এক নির্বাচনী ভাষণ থেকে নরেন্দ্র মোদী হঠাৎই বলে বসেন, কংগ্রেস ক্ষমতায় এলে মা বোনেদের গয়নাগাটি অনুপ্রবেশকারীদের মধ্যে বিলিয়ে দেবে, ছাড় পাবে না মঙ্গলসূত্রটাও। কি জঘন্য বক্তব্য! স্বভাবতই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সংকীর্ণ রাজনীতির অভিযোগ ওঠে। ভোটে জিততে প্ল্যান মাফিক মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছেন মোদী, এই অভিযোগ ওঠে। তাতে অবশ্য তাকে থামানো যায়নি। পরবর্তী একাধিক সভাতেও তাকে অবিকল ভূমিকায় পাওয়া গিয়েছিল। বস্তুত তাঁদের পরিকল্পনা কতটা সফল হয়েছিল তার প্রমাণ মিলেছিল প্রধানমন্ত্রীর কুর্সিতে নরেন্দ্র মোদীর হ্যাটট্রিক থেকে। জিতেও সংযত নয় তার জমানা। পরবর্তী দিনগুলোতে সংখ্যালঘু নির্যাতনের বহর বহুগুণ বেড়েছে। গত 1 বছরের পরিসংখ্যান অন্তত সেই সাক্ষ্যই দিচ্ছে। মুসলিম নাগরিকদের উপর সর্বাধিক অত্যাচার চলেছে যোগী রাজ্যে, যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশে। এই প্রশ্নে 2 এবং 3 নম্বরে রয়েছে যথাক্রমে মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ, দুটোই বিজেপি শাসিত রাজ্য। নরেন্দ্র মোদীর তৃতীয় জমানায় দলিত, হিন্দু, আদিবাসী, খ্রিস্টান এবং অন্য ধর্মীয় সংখ্যালঘুরাও ভালো নেই। 2024 সালের 7ই জুন থেকে এবছরের 7ই জুন পর্যন্ত সারা দেশে ধর্মীয় বিদ্বেষমূলক অপরাধের ঘটনা নিয়ে সমীক্ষা করেছে অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস, APCR নামে একটা বেসরকারি সংস্থা। হেট ক্রাইম রিপোর্ট ম্যাপিং ফার্স্ট ইয়ার অব মোদি থার্ড গভর্নমেন্ট নামে ওই রিপোর্ট বলছে, মোদি তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর গত 1 বছরে এমন ঘটনা ঘটেছে 947টা। তার মধ্যে 345টা রয়েছে বিদ্বেষমূলক ভাষণ সংক্রান্ত। বাকি ক্ষেত্রগুলোতে সরাসরি অত্যাচারের শিকার সংখ্যালঘু মানুষজন। প্রাণ গিয়েছে 25 জনের, যাদের মধ্যে প্রত্যেকেই মুসলমান। ঘৃণার ভাষণগুলোর 178টা ক্ষেত্রে নানা স্তরের বিজেপি নেতাদের নাম জড়িয়ে রয়েছে।
5টা ক্ষেত্রে অভিযোগের তীর স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। এই প্রশ্নে বেশ এগিয়ে বিজেপির মুখ্যমন্ত্রীরাও। তারা সংখ্যালঘু শ্রেণীর নাগরিকদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়েছেন অন্তত 63 বার। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তো সরাসরি ঘোষণা করেছেন যে আমি মুসলিমদের বিপক্ষেই থাকব। 71টা ঘটনায় অভিযুক্ত নেতারা জিতেছেন বিজেপির প্রতীকে, পদ্মফুল প্রতীকে। আরও দুর্ভাগ্যের বিষয় হলো তালিকায় আছেন একজন রাজ্যপাল, এমনকি 2 জন বিচারপতিও। এপিসিআর এর ওই রিপোর্ট আরও বলছে গত অক্টোবর থেকে 25শে এপ্রিল পর্যন্ত সংখ্যালঘুদের উপর অত্যাচারের মাত্রা ছিল সর্বাধিক। শুধু অক্টোবরে সংঘটিত ঘটনার সংখ্যা হচ্ছে 80টা। কিন্তু ওই সময়েই কেন? কারণ ওই সময়ে সারা দেশ ছিল উৎসবের মরশুম, সারা দেশে ছিল উৎসব, হিন্দু উৎসব। গত সেপ্টেম্বরে গণেশ চতুর্থীর সময় মধ্যপ্রদেশের পান্নায় মুসলিমদের বাড়ি ভাঙচুর করেছিল একাধিক উগ্র হিন্দুত্ববাদী সংগঠন। একই ঘটনা ঘটেছিল মহারাষ্ট্রের থানেতেও। ইউপির বাগপথে হোলির অনুষ্ঠানে যোগ দেওয়ার ফতোয়া অগ্রাহ্য করায় এক মুসলিম ব্যক্তি হামলার শিকার হয়েছিলেন। গত 1 বছরে 602টো অপরাধের ক্ষেত্রে এফআইআর দায়ের হয়েছে মাত্র 13%। অভিযোগ উঠেছে বেশিরভাগ ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পরিবর্তে অভিযুক্তদেরই পাশে দাঁড়িয়েছে পুলিশ, বিজেপি পুলিশ। এইসব দুর্ভাগ্যজনক ঘটনা কোন রাজ্যে এবং কোন বছর বেশি বা কম হয়েছে সেই পরিসংখ্যান তুলে ধরে একাডেমিক কিংবা রাজনৈতিক বিতর্ক চলতেই পারে। কোনো রাজনৈতিক দল তুলনামূলক স্বস্তিও খুঁজতে পারে তাতে, কিন্তু ওসবে দেশবাসী নিশ্চিত এবং নিরাপদ বোধ করবে না, কিংবা দেশের মুখ উজ্জ্বল হবে না কোনোভাবে। বিশেষ করে বহির্ভারতে মুখ পুড়বে নরেন্দ্র মোদীরই, কেননা আজকের ভারতকে সবাই কিন্তু মোদীর ভারত হিসাবেই চেনে, মোদীর ভারত হিসাবেই জানে। তাই এই রিপোর্ট অগ্রাহ্য করা নয়, প্রধানমন্ত্রীর উচিত, নরেন্দ্র মোদীর উচিত অবিলম্বে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা। সবকা সাথ সবকা বিকাশ স্লোগানটা আন্তরিক হলে ভারত রাষ্ট্র সবার জন্য বাসযোগ্য করে তোলার দায়িত্ব কিন্তু তাকেই নিতে হবে। যদিও মোদীর ক্ষেত্রে এটা বিশ্বাস করাও কিন্তু খুব কঠিন। নিউজ নির্ভীকে প্রায় প্রতিদিনই দেখতে পাচ্ছেন ঝটপট 10টা খবর সহ সাম্প্রতিক বিষয়ে, বিশেষ করে ইরান ইসরায়েল সংঘাত, তারপর সেই সংঘাতে আমেরিকার পুরোপুরি জড়িয়ে যাওয়া, তারপর হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েলকে পুরোপুরি বাঁচিয়ে দেওয়ার ঘটনা সহ দেশ বিদেশের আলোচিত বিষয় নিয়ে বিশ্লেষণধর্মী গুরুত্বপূর্ণ প্রতিবেদনের এমনই সব ভিডিও যা বেশিরভাগ মূলধারার সংবাদ মাধ্যম, বিশেষ করে মূলধারার টিভি চ্যানেলগুলোতে আপনারা আদৌ দেখতে পাবেন না। বিশ্বজুড়ে বর্তমান সময়ের সংকটময় পরিস্থিতিতেও সেই সব গদি মিডিয়ার যেসব টিভি চ্যানেলগুলো, তারাও মূলত কেন্দ্রের এবং কোনো ক্ষেত্রে রাজ্যের শাসক দলের সন্তুষ্টি অর্জনে এমন সব সংবাদ ইত্যাদি পরিবেশন করে চলেছে যা রীতিমতো সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াতে ইন্ধন দিচ্ছে। অন্যদিকে এইসব গদি মিডিয়ার বিপরীতে রবিশ কুমার, অশোক কুমার পাণ্ডে, অজিত আঞ্জুম, অভিচার শর্মা, আকাশ ব্যানার্জি, ধ্রুব রাঠে, সঞ্জয় শর্মা, পুণ্যপ্রসূন বাজপেয়ী, দীপক শর্মা, মোহাম্মদ জুবাইরদের মতো ভারতের মুষ্টিমেয় কিছু স্বতন্ত্র সংবাদকর্মী এবং বিশ্লেষকদের বলিষ্ঠ ভূমিকা অনুসরণ করে হাতে গোনা আরও কয়েকজনের মতো আমরাও সত্য খবর উন্মোচনে সদা দায়বদ্ধ থাকার চেষ্টা করি। অন্তত আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর বা আমাদের প্রত্যেকটা লাইভ সম্প্রচারের, যদিও লাইভ সম্প্রচার এখন করাই হচ্ছে না বলা যায়, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, সেই সবের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে আমাদের আরও নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। তো আপাতত শেষ করছি। ইরান ইসরায়েলের সংঘাত সহ এই সংক্রান্ত আপডেট খবর নিয়ে কোনো না কোনো আলোচিত বিষয় নিয়ে পরের পর্বে আবার হাজির হব আমি, জাকির হোসেন শেখ। কামনা করছি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।